আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা জানেন যে 2006 সালে হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছিল। আমরা হরিপুরের মানুষ, কৃষিজীবী, মৎস্যজীবী থেকে ছাত্র যুব প্রত্যেকে আমরা হরিপুরে পরমাণু বিদ্যুৎ প্রকল্প বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। তার ফলে রাজ্য সরকার আপাতত স্থগিত বলে বিষয়টিকে ধামাচাপা দিয়ে দেয়। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিষয়টা উদ্র করা হয়নি। তার জন্যই আমরা আবারও আজকের দুটো সংগঠনের পক্ষ থেকে আমরা আবার নতুন করে ভাবতে শুরু করেছি। মাননীয় বিধায়ক সাহেব এই মুহূর্তে খারাপ খবরটা দিলেন। সেটা হচ্ছে যে পাঞ্জাবে আমরা অনুষ্ঠান শুরুর পূর্বেই আমরা পাঞ্জাবে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, আতঙ্কবাদী জঙ্গি সংগঠন একটা, তাতে 9 জন মারা গেছেন। আমরা আজকের এই সভা শুরু করার পূর্বে আমরা প্রত্যেকে আমরা যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা উঠে দাঁড়িয়ে 1 মিনিট তাদের জন্য নীরবতা পালন করবেন। থ্যাংক ইউ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ কাঁথির বিধায়ক মাননীয় দিব্যেন্দু অধিকারী মহাশয়। আমরা হরিপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের মাননীয় সভাপতি এবং ন্যাশনাল ফিশ ওয়ার্কার্স ফোরাম এর মাননীয় সম্পাদক প্রদীপ চ্যাটার্জি মহাশয়। উপস্থিত আছেন কুডামকুলাম পরমাণু বিদ্যুৎ বিরোধী আন্দোলনের নেতা মিস্টার ডক্টর উদয় কুমার। উপস্থিত আছেন পরমাণু বিদ্যুৎ বিরোধী আন্দোলনের লেখক এবং প্রাবন্ধিক মাননীয় শ্রী প্রদীপ দত্ত মহাশয়। আমরা প্রত্যেক অতিথিকে বরণ করে নেব। আমি প্রশান্তদা এবং দেবব্রত খুটিয়া মহাশয়কে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা প্রত্যেককে পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে আমরা আজকে আমরা অতিথিদের বরণ করে নেব। তারপর আমরা সবার কাজ শুরু করব। আমরা অতিথিদের বরণ করে নিচ্ছি। আমরা আমাদের কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী ইউনিয়নের মাননীয় সাধারণ সম্পাদককে অনুরোধ পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে প্রত্যেককে অতিথিদের বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের কুডামকুলাম পরমাণু বিদ্যুৎ বিরোধী আন্দোলনের নেতা ডক্টর এসপি উদয় কুমারকে বরণ করে নেওয়া হচ্ছে এবং এরপরেই আমরা বরণ করব দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের মাননীয় সভাপতি প্রদীপ চ্যাটার্জি মহাশয় এবং আমরা বরণ করে নেব দক্ষিণ কাঁথির মাননীয় বিধায়ক শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয়কে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি
হরিপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প প্রতিরোধ আন্দোলনের জাতীয় আহ্বায়ক মাননীয় শান্তনু চক্রবর্তী মহাশয়কে, এবং আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের কার্যকরী কমিটির সদস্য মাননীয় চঞ্চল রায় এবং হরিপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প প্রতিরোধ আন্দোলনের নেতা মাননীয় বকুল কুমার বর মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা প্রত্যেককে পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে আমরা বরণ করে নেব। বিধায়ক আমরা প্রাথমিক যে পর্ব আজকে সবার আমরা শেষ করলাম। আমরা এরপরেই আমাদের প্রদীপ চ্যাটার্জি আজকের সভার সভাপতিত্ব করবেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের মাননীয় সভাপতি প্রদীপ চ্যাটার্জি মহাশয়। আজকের সভারও তিনি সভাপতি। আমরা এরপরেই প্রাথমিক যে পর্ব আমরা আজকে উদ্বোধনী এবং স্বাগত ভাষণ দেবেন দক্ষিণ কাঁথির বিধায়ক মাননীয় দিব্যেন্দু অধিকারী মহাশয়। সম্মানীয় সভাপতি, আমাদের দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ইউনিয়নের আমাদের রাজ্যের নেতা প্রদীপ চ্যাটার্জি মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন এই আন্দোলনের অন্যতম পুরোধা, যাকে আমরা 2006 সাল থেকে হরিপুর আন্দোলনের পাশে পেয়েছি, প্রদীপ দত্ত মহোদয়। আমাদের মধ্যে আছেন কোডাইকানাল পরমাণু বিদ্যুৎ বিরোধী কেন্দ্রের যে আন্দোলন তার সংগঠক মুখ্য ব্যক্তিত্ব উদয় কুমার মহোদয়। আমাদের মধ্যে আছেন শান্তনু চক্রবর্তী, বকুল বর, চঞ্চলবাবু, আজকের সঞ্চালক ভাই দেবাশিস সহ আপনারা। আজকে আপনারা মিলিত হয়েছি কেন এটা সকলের কাছে আর অজানা নয়। 2006 সালে হরিপুরে যখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যৌথ ব্যবস্থাপনায় এই এলাকার মানুষের জীবন জীবিকাকে সর্বশান্ত করার লক্ষ্যে একটা মানব বিরোধী যে পরিকল্পনা, সমাজ বিরোধী যে পরিকল্পনা তদানীন্তন সরকার নিয়েছিল, মনমোহন সিংয়ের নেতৃত্বে তখন UPA 1 সরকার চলছিল দিল্লিতে, সেই আন্দোলনে একটা মাত্রা পেয়েছিল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ইউনিয়নের প্রয়াত নেতা, যার প্রতিকৃতি আজ আমাদের সামনে আছে, হরেকৃষ্ণ দেবনাথ মহাশয়ের নেতৃত্বে আমরা সংগঠিত হতে পেরেছিলাম। তাকে স্মরণ করি, শ্রদ্ধা জানাই এবং এ কথা বলতে কোনো দ্বিধা নেই। প্রারম্ভিক বক্তৃতা হিসেবে এই এলাকার বিধায়ক হিসেবে 2009 সালে আপনাদের কাছ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু তার আগে আমাদের এই আন্দোলনে মুখ্য ভূমিকায় যিনি ছিলেন তিনি বাংলার জন আন্দোলনের একজন প্রতিকৃত, বাংলার যুব সমাজের মানুষ শুভেন্দু অধিকারী। তিনি মুখ্য ভূমিকায় সবার সামনে এগিয়ে এসেছিলেন। তিনি তার জীবনকে তোয়াক্কা করে, জীবনকে বাজি রেখে এই সরকারের কালা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিলেন। সাথে পেয়েছিলেন প্রদীপ বাবুর মতো লোককে, সাথে পেয়েছিলেন দেবাশিসের মতো সংগঠককে, সাথে পেয়েছিলেন শান্তনু বাবুর মতো লোককে, সাথে পেয়েছিলেন হরেকৃষ্ণ দেবনাথের বলিষ্ঠ নেতৃত্বকে।
আমরা বলি যে যেখানে যে মানুষ আছে, মানুষের সভ্যতা, সেই সভ্যতাকে বিনাশ করার লক্ষ্যে বৈদেশিক শক্তির একটা সাহায্য নিয়ে আমাদের দেশেও একটা সরকার প্রতিষ্ঠিত বর্তমানে হয়েছে। আপনারা জানেন, পুঁজিপতির সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার হয়েছে, এটা আদানি এবং আম্বানির সরকার বলে আমরা মনে করি। কোডাইকালানের আন্দোলন চলছে, হরিপুরের কথা ভুলে গেলে হবে না। দেবাশিস বলছিল আনুষ্ঠানিকভাবে সরকারি কোনো ঘোষণা এখনো হয়নি। পার্লামেন্টে আমাদের সাংসদ শিশির অধিকারী প্রশ্ন রেখেছিলেন, পার্লামেন্টের কোশ্চেনে দাঁড়িয়ে মন্ত্রী উত্তর দিয়েছিল পরিকল্পনা আছে, আমরা করব। পরবর্তী সময় যখন দলগতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ জানিয়েছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষে যখন আন্দোলনকে সংগঠিত করা হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে ওই হরিপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলন, সে আন্দোলন আমাদের চালিয়ে রাখতে হবে। এই কারণেই চালিয়ে রাখতে হবে। আমরা দেখেছিলাম তদানীন্তন বামফ্রন্ট সরকার, যে বামফ্রন্ট সরকারের নেতৃবৃন্দ যারা বাংলার মানুষকে ভুল বুঝিয়েছিল, যারা বাংলার মানুষের কাছে থেকে দূরে সরে গেছে, তারা চেষ্টা করেছিল হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হোক। প্রয়াত সুভাষ চক্রবর্তী কাঁথিতে সভা করেছিলেন, সেদিন আমরা তার অদূরে বিক্ষোভ দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন ওখানে জোয়ার ভাটা খেলে, ওখানে জনবসতি নেই, ওখানে পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। আমরা মনে করি এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আজকে 3 জন ব্যক্তিত্বকে এখানে সম্বর্ধিত করার কথা আছে, আমাদের প্রিয় নেতা সাংসদ শুভেন্দু অধিকারীর এখানে আসার কথা আছে। আমরা মনে করি কেবল সম্বর্ধনা জ্ঞাপন নয়, এদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন আজকে আমাদের, এদের প্রতি আমাদের ঋণ শোধ করার দিন আজকে আমাদের। কেননা যে পরিকল্পনা সরকার নিয়েছিল, সেই পরিকল্পনাকে নস্যাৎ করে এদের জীবন জীবিকাকে এরা বাজি রেখে এরা যে আন্দোলন করেছিল, যে আন্দোলন পরবর্তীকালে নিশ্চিতভাবে 2007 সালে নন্দীগ্রামের যে ভূমি উচ্ছেদ বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে এই আন্দোলন পথ দেখিয়েছিল। সেই আন্দোলনের ফলেতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসছে, অস্বীকার করলে চলবে না। ভারতবর্ষের অন্য জায়গার মানুষ ভুলে গেল, আমি বলবো রাজ্য বিধানসভার একজন সদস্য হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই সরকার প্রতিষ্ঠা হয়েছিল কেবল নন্দীগ্রামের এবং হরিপুরের আন্দোলনের ফল হিসেবে, মানুষের ত্যাগ হিসেবে। আজ আপনাদের কাছে আবেদন রাখবো, আজকে মৎস্যজীবী এলাকার কথা যদি আমরা ভাবি, যে কথা না বললেই নয়, এই মঞ্চ সেই মঞ্চই বহু মৎস্যজীবী মা বোনেরা এখানে আছেন, স্কুলের ছাত্রছাত্রীরা আছে, সকলের জানা দরকার যে আজকে এই মৎস্যজীবী এলাকার মানুষের প্রতি যে বঞ্চনা চলছে, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার সমভাবে যে বঞ্চনা চালিয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। আমাদের সাংসদ দাবি করেছিলেন যে দিল্লিতে মৎস্য দপ্তরকে আলাদা স্বীকৃতি দিয়ে ক্যাবিনেট মন্ত্রী বসানো হোক, কেন কৃষি দপ্তরের সাথে মৎস্য দপ্তর থাকতে পারে? সরকার আমাদের তোয়াক্কা করেনি। আমরা বলবো প্রদীপ বাবুকে আন্দোলনের রেসটাকে একটু বাড়াতে হবে, দরকার হলে দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে আমাদের ডেপুটেশনের আন্দোলন সংগঠিত করতে হবে, প্রয়োজনের পার্লামেন্টের সামনে গিয়ে আমাদের আন্দোলন করতে হবে, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ইউনিয়নকে সে দায়িত্ব নিতে হবে। এই আবেদন রেখে আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। मैं सिर्फ उदय कुमार जी को बोल रहा हूँ, एनी प्रॉब्लम इन योर एरिया, आपको जो मदद चाहिए, एनी कोऑपरेशन फ्रॉम आवर साइड इंक्लूडिंग आवर पार्टी, वी आर रेडी टू कोऑपरेट अगेंस्ट दी Kodaikanal nuclear atomic project. We are with you, my state, my entire people with you, nothing to be worried. Go ahead, go ahead, go ahead. Namaskar. I will not stay here more, right? ধন্যবাদ মাননীয় বিধায়ক, মাননীয় দিব্যেন্দু অধিকারী মহাশয়কে। আমরা আমাদের মধ্যে এই মুহূর্তে আমাদের 3 জন অতিথি এসে আমাদের কাছে পৌঁছেছেন। কাঁথি 1 পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রীমতী তানিয়া জানা মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাঁথি 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় মৃন্ময় পণ্ডা এবং কৃষি কর্মাধ্যক্ষ প্রদীপ গায়েন মহাশয়। আমরা দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মাননীয় প্রশান্ত বর এবং দেবব্রত কুটিয়া মহাশয়কে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের যারা এসছেন প্রতিনিধি, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য অতিথিগণকে, এবং রত্না মাঝি মহাশয়কে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
শ্রীমতী তানিয়া জানা মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমাদের জল বাঁচাও তট বাঁচাও আন্দোলনের নেত্রী শ্রীমতী রত্না মাঝি মহাশয় পুষ্পস্তক এবং ব্যাচ পরিয়ে। আমি প্রশান্ত বর মহাশয়কে অনুরোধ জানাচ্ছি, আমাদের দুই কর্মাধ্যক্ষ এসছেন আমাদের কাঁথি এক পঞ্চায়েত সমিতির, পূর্ত কর্মাধ্যক্ষ মহাশয় মাননীয় মৃন্ময় পণ্ডাকে বরণ করে নিচ্ছেন। আমাদের কাঁথি মহকুমা কোটি মৎস্যজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক পুষ্পস্তক এবং ব্যাচ পরিয়ে। কৃষি কর্মাধ্যক্ষ উপস্থিত প্রদীপ গায়েন মহাশয়, আমরা দুজনকেই বরণ করে নিচ্ছি। এরপরেই বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গে 80-র দশক থেকে যিনি পরমাণু বিদ্যুৎ বিরোধী কাজের সাথে যুক্ত এবং মূলত লেখনীর মধ্য দিয়ে তিনি এই প্রতিবাদটা করে থাকেন এবং মানুষকে জাগ্রত করে থাকেন। এই কাজটা তিনি দীর্ঘদিন ধরেই করে আসছেন এবং হরিপুর পরমাণু বিদ্যুতের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি মাননীয় প্রদীপ দত্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য বলছি এবং আপনি আমাদেরকে কিছু বলুন। নমস্কার। আমরা 2007 সালে সরকারের উদ্যোগ হরিপুরে পরমাণু চুল্লি বসানোর উদ্যোগে কিছুটা জল ঢেলে দিতে পেরেছি। সে নিয়ে আমাদের রাজ্য সরকার অন্তত কোনো গরজ দেখাচ্ছেন না, গরজ দেখাবেন না বলেও ঘোষণা করেছেন। কিন্তু বিপদ আপনাদের যায়নি, কারণ কেন্দ্রীয়ভাবে বারবার বলা হচ্ছে হরিপুর এখনও পরিত্যক্ত নয়। সম্প্রতি রাশিয়ার সাথে কথা হয়েছিল আমাদের রাষ্ট্রনেতার, তো রাশিয়া আগে আমাদের দেশে 12টা চুল্লি পরমাণু চুল্লি বেচতে আগ্রহী ছিল। তারপরে রাশিয়া জানিয়েছে তারা 20টা চুল্লি বেচতে চায় এবং এ ব্যাপারে কথাবার্তা চলছে। রাশিয়ান চুল্লি সাধারণত না, রাশিয়ান চুল্লি বসেছে একমাত্র কুডাঙ্কুলামে, যেখান থেকে এসছেন আমাদের উদয় কুমার। তো সেখানে রাশিয়ান চুল্লি বসেছে, 2টি বসেছে, আরও বসবে, এইটা পরিকল্পনা। বাকিগুলো কোথায় বসবে এখনও তারা স্থির করেনি, ঘোষণা করেনি। কিন্তু হরিপুরে কিন্তু রুশ চুল্লি বসার কথা ছিল। তো ফলে সেই রাশিয়ার সাথে সেই চুক্তি সরকার যখন ভাসিয়েই রেখেছে, ফলে হরিপুরের বিপদ একেবারেই কেটে গেছে, সম্পূর্ণ কেটে গেছে এটা বলা যায় না। কিন্তু সারা পৃথিবীতে পরমাণু বিদ্যুৎ কিন্তু ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছে। ক্রমশই কোণঠাসা মানে আমি বলছি 2000 সালে সারা পৃথিবীতে যে পরিমাণ পরমাণু বিদ্যুৎ উৎপাদন করা হতো, আজকে উৎপাদনের পরিমাণ তার চেয়ে কম। আপনারা যখন আন্দোলন করেছেন 2007 সালে, সেই সময় যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করত পরমাণু বিদ্যুৎ সারা পৃথিবীতে, আজকের উৎপাদন তাই। অন্যদিকে বায়ু বিদ্যুৎ তখন প্রায় কিছুই ছিল না। আজকে বায়ু বিদ্যুতের মোট উৎপাদন, বায়ুচালিত যন্ত্র দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করে, সেটা সারা পৃথিবীতে মোট যে পরমাণু বিদ্যুতের উৎপাদন ক্ষমতা তার সমান হয়ে গেছে। এই 7 বছরে এটা দ্রুত এগিয়েছে। আরেকটা এগিয়েছে সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ গত 3 বছর 4 বছর ধরে এগোতে এখন পরমাণু বিদ্যুতের অর্ধেকের বেশি উৎপাদন করছে। পণ্ডিতেরা বলেন, যারা নজর রাখেন ওয়াকিবহাল মহল, তারা বলেন আগামী 3-4 বছরের মধ্যে সে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাকে ছাড়িয়ে যাবে। এটা আসার কথা এবং সেই কারণে সারা পৃথিবীতেই পরমাণু বিদ্যুৎ এই 3-4টি দেশ ছাড়া, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই 4টি দেশ ছাড়া প্রায় কোনো দেশেই তা নিয়ে কোনো উত্তাপ নেই। হয়েছে আমেরিকায় 2-1টি নতুন বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কিন্তু সেগুলোর দাম এত বেশি, তারা সেই বিদ্যুৎ বেচতে পারবে কি না তারা চিন্তায়, এবং আরও যারা বানাবে বলেছিল তারা আপাতত বানাবে না বলে ঘোষণা করেছে। পরমাণু বিদ্যুতের দামটা বরাবরই বেশি। পরমাণু বিদ্যুৎটা একটা জটিল পদ্ধতি, একটা সাধারণ কাজের জন্য জটিল পদ্ধতি। পরমাণু বিদ্যুৎ, পরমাণুর বিভাজন ঘটিয়ে কিন্তু আমরা সেই জলই গরম করি। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যা করা হয়, পরমাণু বিদ্যুতের বিভাজন ঘটিয়ে সেই কাজটা করা হয়। উত্তাপ তৈরি করা হয়, তা দিয়ে জল ফুটিয়ে সেই জলের বাষ্পে টারবাইন চালানো হয়।
কিন্তু তা করতে গিয়ে পরমাণু বিদ্যুৎ পৃথিবীকে ভয়ঙ্করভাবে দূষিত করে ফেলছে। পরমাণু বিদ্যুতের দুর্ঘটনার প্রবণতা খুব বেশি। দুটি খুব বড় রকমের দুর্ঘটনা ঘটেছে, একটা 1986 সালে আর একটা 86 সালে পূর্বতন সোভিয়েত ইউনিয়নে, আর একটা ঘটেছে সাম্প্রতিক 2011 সালে জাপানের ফুকুশিমায়। রাশিয়ার যে দুর্ঘটনাটা ঘটেছে, সোভিয়েত ইউনিয়নে যে দুর্ঘটনাটা ঘটেছিল, সেই দুর্ঘটনার কত মানুষের 25টি দেশে, ইউরোপের 25টি দেশে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়েছিল এবং সেখানে কত মানুষের মৃত্যু হয়েছে সেটার একটা হিসেব 2007 সালে 3 বিজ্ঞানী দিয়েছেন। রুশ বিজ্ঞানী 3 জন, একজন ছিলেন প্রেসিডেন্ট তখনকার রাশিয়ার প্রেসিডেন্টের বিজ্ঞান উপদেষ্টা, আর একজন ছিলেন সেখানকার পরমাণু বিজ্ঞানী, বড় পরমাণু বিজ্ঞানী। চেরনোবিল দুর্ঘটনার পর চেরনোবিলের ওপর দিয়ে হেলিকপ্টারে করে ঘুরে ঘুরে দেখেছেন যে চেরনোবিল চুল্লিটার কি অবস্থা, ছাদটা কমপ্লিটলি উড়ে গেছে, সেটা দেখার জন্য পরিদর্শন করেছেন এবং তেজস্ক্রিয় বিকিরণের ফলেই তিনি 2008 সালে মারা গেছেন। এবং তার ছেলে ইয়াবলোকভ, মলিকুলার বায়োলজিস্ট, এরা 3 জন মিলে একটা বই লিখেছেন। সেই বইয়ে তারা জানাচ্ছেন যে চেরনোবিল দুর্ঘটনার জন্য 2004 সাল পর্যন্ত, 1986 থেকে 2004 সাল পর্যন্ত পৃথিবীতে মৃত্যু হয়েছে 9,85,000 মানুষের। 2 লক্ষ ইউরোপের মূলত, বাকি সবটাই তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের। এটা তারা 2007 সালে জানিয়েছেন। তাদের এই গবেষণা, তাদের এই কীর্তি, এই কাজ, এটা 5000 রুশ গবেষণার অন্তর্যাস। সেগুলোকে বিশ্লেষণ করে তারা এটা জানিয়েছেন এবং সেটা 2009 সালে আমেরিকায় নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্সেস বই হিসেবে পাবলিশ করেছে। অনেকে ইন্টারনেটে এখনও খুঁজলে সেই বই পাবেন। এখন বইটা আসলে ছাপা বই আর পাওয়া যায় না, ওরা যে কয়টা কপি ছেপেছিল সেটা নিঃশেষিত। যাই হোক, এটা হচ্ছে চেরনোবিল এবং এখনও সেই চেরনোবিল যেখানে দুর্ঘটনা ঘটেছিল তার 30 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে, বুঝতে পেরেছেন, এখান থেকে এটা কেন্দ্র, এটা এখানে এইভাবে যদি সার্কেল টানি তাহলে যে জায়গাটা হয় সেই পুরো জায়গাটা 30 কিলোমিটার ব্যাসার্ধের একটা অঞ্চল, প্রায় 9000 বর্গ কিলোমিটার অঞ্চল, এই 900 বর্গ কিলোমিটারের অঞ্চল, সেটা এখনও কোন মনুষ্য বসতির যোগ্য নয়। এখনও নয় মানে কি, কোনো দিনই মনুষ্য বসতির যোগ্য হবে না। এবং সেখানে যেসব জন্তু জানোয়ার কিছু কিছু আছে তারাও ভয়ঙ্কর রেডিও অ্যাক্টিভ হয়ে পড়েছে। সেগুলোর রিপোর্ট নানান সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। যাই হোক, এটা গেল চেরনোবিল। তারপরে চেরনোবিল দুর্ঘটনার পর পরমাণু মহল একটা বড় ধাক্কা খেয়েছিল। সেই ধাক্কা কয়েক বছরের মধ্যে, তারা চেরনোবিল দুর্ঘটনার আগে কিন্তু বুক বাজিয়ে বলতো দুর্ঘটনা ঘটে না এখানে। তো যখন দুর্ঘটনা ঘটলো একটু দমে গেল, তারপরে কিন্তু তারা বলল দুর্ঘটনা আর ঘটবে না বলে তুমুলভাবে আবার পরমাণু শক্তির বিকাশ শুরু হয়েছিল সারা পৃথিবীতে। কিন্তু 2000 সালে তুমুলভাবে হতে পারেনি। এই কারণে তুমুলভাবে হতে পারেনি যে এরই মধ্যে পরমাণু বিদ্যুতের খরচ, পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে খরচ অনেক বৃদ্ধি ঘটেছিল। ফলে অনেক দেশই তাইরে নানা করছিল যে এতটা খরচ করে এটা করব কি না, এটা বিবেচনা করছিল। যাই হোক, তখনও মোটামুটি ভালোভাবেই তার বৃদ্ধি ঘটছিল। কিন্তু 2011 সালে জাপানের